সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের ৬ নাম্বার পেজের উপরে। যাদের কাছে আমাদের লেকচার শিটটা আছে ওনারা এই ৬ নাম্বার পেজটা খুলে বসতে পারেন। আজকে আমরা এই প্রসঙ্গে এই পেজের উপরে একটু আলোচনা করব। লেকচার শিটের ৬ নাম্বার পেজে যে জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো ১ নাম্বার হলো জ্যামিতির সংজ্ঞা। জ্যামিতির সংজ্ঞা প্রসঙ্গে বলা হয়েছে গ্রিক শব্দ যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ, অর্থাৎ যেই শাস্ত্র পাঠ করিলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি শাস্ত্র বলে। জ্যামিতির উৎপত্তির দিক বিবেচনা করলে প্রাচীন মিশর দেশকে বলা হয় জ্যামিতির উৎপত্তি স্থল। মিশরকে বলা হয় নীল নদের দান। বর্ষাকালে অতিরিক্ত প্লাবনের ফলে মিশরে নীল নদে নদী অববাহিকার ভূমিগুলো প্লাবিত হয়ে যেত এবং বর্ষা মৌসুম শেষে যখন চাষাবাদ শুরু হতো তখন জমির আইল বা সীমানা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিরোধ, দ্বন্দ্ব, সংঘর্ষ, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত। এই সমস্যাটা লক্ষ্য করছিলেন প্রাচীন গ্রিস পণ্ডিত থেলস। উনি মিশরে অবস্থানকালীন সময়ে এই সমস্যাটা লক্ষ্য করে মিশরবাসীদেরকে এই সমস্যা থেকে বের করে আনার কোনো একটা পথ খুঁজতেছিলেন। মূলত উনার এই অনুসন্ধানী প্রক্রিয়াটাই একসময় জ্যামিতির রূপ লাভ করে। পরবর্তীকালে জ্যামিতিক শাস্ত্রে আরও যারা যথেষ্ট অবদান রেখেছেন তন্মধ্যে বৈজ্ঞানিক ইউক্লিড এবং পিথাগোরাসের নাম উল্লেখযোগ্য। জ্যামিতির উৎপত্তির এই বিষয়টা মিশরে যেহেতু প্রারম্ভিক কাল বলা হয়, মিশরের সূচনা লগ্ন বলা হয়, কেন কিভাবে এটা হয়েছিল, কেন এর দরকার হয়েছিল, চলুন এই বিষয়টা আমরা একটু হোয়াইট বোর্ডের একটা চিত্রের মাধ্যমে একটু দেখে আসি। হোয়াইট বোর্ডের এই চিত্রে আমরা চিন্তা করতেছি এটা হলো নীল নদ, অর্থাৎ এটা নদী যেখানে সারা বছর পানির প্রবাহ থাকে, সারা বছরই এখানে পানি থাকতো, নদী যেটা শুকাইতো না। এই এলাকাগুলোকে আমরা মনে করতেছি নদী ফাড়ের একটা ভূমি, যেখানে বছরের বেশিরভাগ সময় আবাদযোগ্য থাকতো। আমাদের দেশ হিসেবে চিন্তা করলে আমরা হয়তো এইটুকু বলতে পারি যে শুধুমাত্র হয়তো বর্ষার সিজনে এই অংশগুলাতে পানি থাকতো, আর বাকি দেখা গেছে যে সারা বছর এখানে কিন্তু ফসল ফলানোর উপযোগী ছিল। এই ফসল ফলানোর এই উপযোগী জমিগুলাকে খুব উর্বর বলা হয়, এই জন্য যে জোয়ারের ফলে এগুলাতে দেখা গেছে যে অনেক ফলি পড়ে এবং যখনই পানি নেমে যায় তখন এই ফলিটা থেকে যায় বিদায় এখানে চাষাবাদ করলে অনেক ফসল উৎপাদিত হয়। আমাদের দেশ হিসাবেও আমরা এই কথা বুঝি। এখন আমি বললাম এগুলি হলো আমার পাড়ের জমি, যেটা বছরের অল্প কিছু সময় পানির নিচে ডুবে থাকে এবং পরবর্তীতে আবারই যখন শুকনা হয় তখন দেখা গেছে যে এগুলো চাষাবাদ যোগ্য। এখন এই চাষাবাদ যোগ্য ভূমিগুলোর অবস্থা হলো এরকম, যখনই বর্ষায় পানির নিচে ডুবে যায় তখন এই যে আইলগুলো আমি যে এখন তৈরি করে দিলাম এই জমির সমস্ত আইলগুলো মুছে যায়, অর্থাৎ কোনো প্রকার আইলগুলো থাকে না। তখন যখন আবার নতুন করে পানি নামলো, এখন এখানে নামতেছে এখানে নামতেছে, কিছু অংশ নামছে, কার ভূমি কোনখানে, কে কোনখানে দখলে নিবে, কে কোনখানে চাষাবাদ শুরু করবে, এই নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হয়ে যেত। এখানে শুকাইলে যে এখানে সে কইতো আমারটা তো শুকাইছে, আমি এখন এখানে চাষাবাদ করব। আরেকটু এখানে শুকাইছে, যে ওখানে সে কইতো না আমারটা তো শুকাইছে, আমি তো এখানে, আমি এখানে। এই জন্য এই দ্বন্দ্ব সংঘর্ষটা দেখে পিথাগোরাস ওখানে থেলস, প্রথমত থেলস ওখানে মিশরে যাওয়ার পরে উনি ওখানে বেড়ানোর সময় এই সমস্যাগুলা দেখে উনি চিন্তা করলো যে এদেরকে এই সংঘর্ষ থেকে, এই পরিত্রাণ থেকে বের করে আনার কোনো একটা পথ ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করলেন? এই দাগ থেকে উপরে যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা চিন্তা করছি এগুলি কখনো পানিতে ডুবতো না, এগুলি সব সময় শুকনো অবস্থায় থাকতো। যার কারণে শুকনার সময়ে এখানে একটা সীমানা ফিলার দিয়ে কি করলেন, এখান থেকে একটা রেখা টানলেন। আমি এগুলি নিজেই কাল্পনিক আনুমানিক করছি, বাস্তবে এই লেভেলের কোনো একটা কাজ করা হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। এখান থেকে যে ঠিক আছে কতশো ফুট দূরে যে এর জমি, এখান থেকে কয়শো ফিট গেলে এর জমি, এর থেকে কত ফিট গেলে এর জমি, এর জমির উত্তর আইল কত, দক্ষিণ আইল কত, পূর্ব আইল কত, পশ্চিম আইল কত, এই আমার এই সীমানা ফিলার এটা কিন্তু সারা বছরের জন্য স্থায়ী থাকবে, এটা কখনো আমরা লাড়বো না, এটা যেভাবে থাকবে এভাবে থাকবে, এটা শুকনাতে এটাকে পানিও কিছু করবে না, বর্ষায় কিছু করবে না, এটা থাকবে। তাহলে এখান থেকে ঠিক আছে 300 ফিট দূরে এখানে আমি দিলাম, এখান থেকে 700 ফিট দূরে দিলাম, এখান থেকে 1000 ফিট দূরে এখানে 1000 ফিট আসি,
আরো 70 ফিট গেলে তোমার জমি। হ্যাঁ, জমির এই আইল 1000 ফিটে আসি, যে দেখা গেছে যে সামান্য 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ করে আসলে যে আরো 120 ফিট গেলে তোমার জমির এই কোণা। এইভাবে নিয়ন্ত্রণ করে দেখা গেছে যে এই ব্যবস্থাগুলি করছে। যখন বর্ষা মৌসুম শুরু হয়েছে তখন এই একটা আইলও নাই, সমস্ত আইলগুলো ডেকে গেছে। এখন যখন চাষাবাদের উপযোগী, বসবাসের উপযোগী, আবার দেখা গেছে যখন চাষাবাদ করবে তখন এখান থেকে খুব সহজে সীমানা টেনে আবার আগের মতো আগের অবস্থানে ওই জিনিসগুলোকে আবার এরকম দিয়ে দিত, যে না ঠিক আছে, এখান থেকে আসার পরে তোমার জমি এরকম ছিল, এর জমি এরকম ছিল, হ্যাঁ, এর জমিটা দেখা গেছে যে এভাবে ছিল। এভাবে বিভিন্নভাবে আমরা এইভাবে নিয়ন্ত্রণ করা দেখা গেছে যে এভাবে শুরু হইতো পর্যায়ক্রমে, এইভাবে ধারাবাহিকালি, যে এর জমি থেকে এর জমি কত দূরে, এর জমি থেকে এর জমি কত দূরে। অর্থাৎ এখন যদি আমি এখানেও যদি কোনো সীমানার জন্য কিছু বসায়, অনেক সময় দেখা গেছে যে শুকনা না হওয়ার কারণে, তাহলে আমি এইটা দিয়ে ধরে নিয়ন্ত্রণ করতে পারি না, এখানে এখনো পানি, আবার কাদামাটিতে এইটাও বারবার ঢেকে যাবে। এই জন্য এটা আমাকে করতে হবে শুকনার একটা জায়গায় এই কাজটা করতেও। পরবর্তীতে দেখা গেছে যে এটার একটা যে করছি, এটার একটা তালিকা, যেটাকে আপনারা নকশা বলেন, এরকম নকশাও করে রাখতো, যে দেখা গেছে এই পিলার থেকে এত দূরে তোমার জমি, এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই জ্যামিতির এই সূচনা হয়। এই জিনিসটা দেখলো যে কার্যকারী, যদি আমি এইভাবে নিয়ন্ত্রণ করি, পরবর্তীতে আর দেখা গেছে যে এই জিনিসগুলো নিয়ে ঝামেলা আর হয় না, সবাই এইভাবে নিজের জমিটাকে খুব সহজে শনাক্ত করতে পারে। আশা করি জ্যামিতির উৎপত্তির বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।